হেমাটোলজি, ঠিক আছে। ফিব্রিনোলাইটিক মানে এন্টি কোয়াগুলেন্ট। কিন্তু এখন যদি এন্টি ফিব্রিনোলাইটিক হয় মানে এন্টি ফিব্রিনোলাইটিক এর মানে কি? কোয়াগুলেশনে এই যে ফিব্রিনটা ভাঙে, ঠিক আছে, ফিব্রিনটা যদি ভেঙে ফেলে কোয়াগুলেশনে হেল্প করবে, সেটা তাহলে এন্টি ফিব্রিনোলাইটিকটা কি করবে? কোয়াগুলেশন হেল্প করবে। এইটা আবার ব্লাড ক্লট করবে। আর কথা হিপএস আইছে, ব্লাড ক্লট ফর্মেশন। এই এন্টি ফিব্রিনোলাইটিক ড্রাগগুলো কখন দেওয়া হয়? যখন হেমোরেজ হয়, ভিতর থেকে কেটে যায়। এই এই অ্যান্টিকোয়াগুলেন্ট বা এই যে অ্যান্টিকোয়াগুলেন্ট এইটা দেখেন দেওয়া হয় কখন? যখন ওই যে ব্লাড পাতলা করতে হয়, যে কোলেস্ট্রল, মানে এইটারে আমরা বলি কোয়াগুলেন্ট ডিসঅর্ডার, ঠিক আছে, কোয়াগুলেশন ডিসঅর্ডার। মানে কোয়াগুলেশন ডিসঅর্ডার তো এটা অফ হইলে এটার আমরা থ্রম্বোটিক ডিসঅর্ডার বলতে পারি। থ্রম্বোটিক ডিসঅর্ডার, থ্রম্বাস ফর্মেশন হয়, থ্রম্বোটিক ডিসঅর্ডার, ঠিক আছে। অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয় থ্রম্বোটিক ডিসঅর্ডার, আর এন্টি ফিব্রিনোলাইটিক দেওয়া হয় কিসে? ব্লিডিং ডিসঅর্ডার। ঠিক আছে। এই হেমাটোলজি আর ট্রান্সফিউশন মেডিসিন ছিল অনেক জায়গায় আসে, সব জায়গায় আছে। প্যাথোলজি, মেডিসিন, যে পেডিয়াট্রিক্স হয়েছে, ঠিক না? পেডিয়াট্রিক্সে তো মেইন কি আমাদের হেমাটোলজি মানে ব্লাড জাতীয়, তো ব্লাডের মধ্যে হেমাটোলজি যদি ব্লাডের পোর্শন কয়টা? দুইটা, একটা হচ্ছে প্লাজমা আর আরেকটা ফ্লুইড। প্লাজমাটাই তো সেলুলার এলিমেন্টস, ঠিক আছে। একটা হচ্ছে প্লাজমা, একটা হচ্ছে সেলুলার এলিমেন্টস। সেলুলার এলিমেন্টস কি কি আছে? আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট, আর কি থাকে? এই যে বাড়তি একটা জিনিস থাকে, ক্লটিং ফ্যাক্টর, ঠিক আছে না? প্লাজমায় এই ব্লাডের মধ্যে ক্লটিং ফ্যাক্টর থাকে, প্রায় 12-14টা ক্লটিং ফ্যাক্টর থাকে, তাই না? এগুলো তো ব্লাডের একটা এলিমেন্টস। তাহলে ব্লাড প্রোডাক্ট বলতে আমরা শুধু প্লাজমা দিতে পারি, শুধু ক্লটিং ফ্যাক্টর দিতে পারি। এর মধ্যে কত সুন্দর ভাগ, যে কোনটারে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বলে, কোনটারে ক্রায়োপ্রিসিপিটেড বলে, ঠিক আছে। যদি ব্লাডের মধ্যে থেকে আমি শুধু ক্লটিং ফ্যাক্টরগুলো আলাদা করি, তাহলে এটার আমরা কি করি? ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। তাহলে ক্লটিং ফ্যাক্টর থাকে কোথায়? প্লাজমা। সেলুলার এলিমেন্টস এর বাইরে তো এটা পার্ট তো দুইটা, প্লাজমা আর সেলুলার এলিমেন্ট, ঠিক আছে। আর এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটাও যদি এই 12টা এর মধ্যে ক্লটিং ফ্যাক্টরের মধ্যে যদি দুইটা নেই, বিশেষ করে একটা,
যদি 8টা নেই তাহলে এটার আমরা কি করি? ক্রায়োপ্রেসিপিটেট। শুধু ফ্যাক্টর 8, 8 এবং 9 ফ্যাক্টর 8 ফ্যাক্টর 8 শুধু। তাহলে এটার আমরা কি করি? ক্রায়োপ্রেসিপিটেট। তাহলে বোঝা গেছে? তাহলে এগুলোরে বলা হয় কি? আমরা আলাদাভাবে আরবিসি দিতে পারি, প্যাকড আরবিসি, প্যাকড ডাব্লিউবিসি, শুধু প্লাটিলেট দিতে পারি। তাহলে এগুলোর বলে ব্লাড কম্পোনেন্ট বা ব্লাড প্রোডাক্টস। ঠিক আছে? তাহলে এই কয়টারই মাত্র ডিজিজ। এই কয়টা বাড়লে কমলে কি হয়? এই যায়, আর তেমন কোনো ডিজিজ নেই। যেমন খুব সোজা সাপটা ডিজিজ, যেমন আরবিসি যদি বাড়ে তাহলে এটার আমরা কি করি? আরবিসি বাড়লে পারলে আরবিসি গুলো এগুলো করবে এইচোসিস আরবিসি বাড়লে আমরা এটা করি পলিসাইথেমিয়া। আরবিসি বাড়লে করি পলিসাইথেমিয়া, আর আরবিসি কমলে বলি এনিমিয়া। আর ডাব্লিউবিসি বাড়লে কি করি? লিউকেমিয়া। আর ডাব্লিউবিসি কমলে লিউকোপেনিয়া। তারপর কি প্লাটিলেট। প্লাটিলেট যদি বাড়ে তাহলে থ্রম্বোসাইথেমিয়া। ঠিক আছে? আর কমলে থ্রম্বোসাইটোপেনিয়া। প্লাটিলেট কমলে, যেমন আরবিসি কমলে এনিমিয়া হবে, এনিমিয়ার কিছু সাইন সিম্পটম আছে। আরবিসি বাড়লে ডাব্লিউবিসি কমলে, মানে এটার মূল কাজ কি এটাকে জানতে হবে। আরবিসি কমলে আরবিসি এই যে এনিমিয়া, এটাতে হাইপোক্সিয়া হওয়ার একটা চান্স আছে, কারণ এই হিমোগ্লোবিনই অক্সিজেন সাপ্লাইটা পায়। আর ডাব্লিউবিসি কমলে এটার কি হবে? লিউকেমিয়া হবে, বাড়লে লিউকেমিয়া, কমলে কি হবে? ডাব্লিউবিসি কমলে ইনফেকশন হওয়ার চান্স বেশি। আর প্লাটিলেট, প্লাটিলেটের মূল ডিসঅর্ডার কি? ব্লিডিং ডিসঅর্ডার। কোয়াগুলেশনের সাথে প্লাটিলেটের সম্পর্ক। এই জিনিসটা আবার ক্লিয়ার করতে হবে যে কোনটা কোয়াগুলেশন ডিসঅর্ডার আর কোনটা ব্লিডিং ডিসঅর্ডার। প্লাটিলেট যদি কমে তাহলে হয় হেমোরেজ। ঠিক আছে? তাহলে এই প্লাটিলেটের সাথে সম্পর্ক কার? ব্লিডিং ডিসঅর্ডার। আর ক্লটিং ফ্যাক্টর যদি কমে যায় তাহলে ওইটারে কয় কোয়াগুলেশন। ক্লটিং ফ্যাক্টর কমলে অ্যান্টিকোয়াগুলেন্ট করে দেয়, কোয়াগুলেশন ডিসঅর্ডার। এটা কিন্তু কোয়াগুলেশন ডিসঅর্ডার। আর যদি কোনো জায়গায় কোয়াগুলেশন ফ্যাক্টর বেড়ে যায়, তাহলে এটা কি কয়? কমে গেলে কয় কোয়াগুলেশন ডিসঅর্ডার, বাইরে গেলে কয় থ্রম্বোটিক ডিসঅর্ডার। যেমন কোনো এক জায়গায় কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো কনজাম্পশন হয়েছে, এক জায়গায় অনেক বাইরে গেছে, এই কন্ডিশনটারে কি করে? এই কন্ডিশনটারে কয় ডিআইসি। কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি। মানে কোয়াগুলেশন ফ্যাক্টরটা কোনো এক জায়গায় খুব বাইরে গেছে, এটাকে বলে কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি বা ডিআইসি। তাহলে কোয়াগুলেশন ফ্যাক্টর কমলে তাহলে এইটাই হলো কথা। এই জায়গায় ডিজিজও আছে এই কয়টাই, এই যে যেমন আরবিসি। ঠিক আছে? এই আরবিসিটা বাড়লে কি হবে, কমলে কি হবে? এনিমিয়া। বাড়লে কি হবে? পলিসাইথেমিয়া। ঠিক আছে?
এরপরে এটা দিকে এনিমিয়া পলিসাইথেমিয়া, ঠিক আছে। এরপরে কি, এরপরে হলো গিয়া ডাব্লিউবিসি পলিসাইথেমিয়া, এটা বেশি ইম্পর্টেন্ট না, মানে যেইটা ইম্পর্টেন্ট। যেমন ডাব্লিউবিসি শুধুমাত্র যদি বাড়ে তাহলে এটার আমরা কই কি লিউকেমিয়া, আর কমলে কি কই লিউকোপেনিয়া। কমলে কই লিউকোপেনিয়া। এইটা খুব একটা দরকার নেই, ঠিক না? তাইলে এই জায়গায় আমরা পড়বো ওই একটা লিউকোপেনিয়া, ওই পারা আর কমা, এই কয়টা ডিজিজ এই হেমাটোলজির সাথে জড়িত, ঠিক আছে। এরপরে কি, এরপরে হইলো গিয়া আমাদের প্লাটিলেট, ঠিক আছে। এই কি প্লাটিলেট যদি কমে যায় তাইলে হবে কি, আর যদি বাইরে যায় প্লাটিলেট বাড়লে থ্রম্বোসাইথেমিয়া। থ্রম্বোসাইথেমিয়া, ঠিক আছে। আমাদের থ্রম্বোসাইথেমিয়া দরকার নেই, প্লাটিলেট বাড়ার কারণটা দরকার নেই। কি কি দরকার, ব্লিডিং ডিসঅর্ডার। লিউকেমিয়া আমাদের কমারটা দরকার ব্লিডিং ডিসঅর্ডার। এই ব্লিডিং ডিসঅর্ডারের মধ্যে ইম্পর্টেন্ট ডিজিজ কি আছে পরে পড়বো। এরপরে আমাদের আরেকটা কি আছে, আরেকটা জিনিস আমরা জায়গায় করছি কি, ক্লটিং ফ্যাক্টর। ঠিক আছে। এই ক্লটিং ফ্যাক্টর কি করবে, এই ক্লটিং ফ্যাক্টর যদি কমে যায় তাহলে এটার আমরা কি বলি, কোয়াগুলেশন ডিসঅর্ডার। আর যদি ক্লটিং ফ্যাক্টর বাইরে যায়, থ্রম্বোটিক ডিসঅর্ডার। ঠিক আছে। এই ডিজিজগুলো সোজা সাপটা ডিজিজ, এই থিমের উপর পড়লে সব ডিজিজেরই কোনটা কি ইনভেস্টিগেশন হবে, কোনটার কি ট্রিটমেন্ট হবে। যেমন হেমোফিলিয়া, এটার কোয়াগুলেশন ডিসঅর্ডার, ঠিক আছে। তাহলে এইটা কোয়াগুলেশন ফ্যাক্টর কমবে, তার মানে এর কি টাইম বাড়বে, ব্লিডিং টাইম। এর ব্লিডিং টাইম, হিমোফিলিয়ার হচ্ছে ক্লটিং টাইম বাড়বে। হেমোফিলিয়ার ক্লটিং টাইম বাড়বে। হেমোফিলিয়া কিসের অভাবে হয়, এ আর বি। হেমোফিলিয়ায় কি করবো, ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 অ্যাসি করব। ট্রিটমেন্ট কি, ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 সাপ্লিমেন্টেশন, শেষ। হেমোফিলিয়ার শর্ট নোট শেষ। এটার ই পাবো কি, সাইন সিমটমস পাবো কি, হেমোফিলিয়া জয়েন্ট সুইলিং। এটা কি হবে, বিল্ডিং হবে, কোয়াগুলেশন হবে না। তার মানে এই যে আসলে এটা মেইন ইয়েটা হয় জয়েন্টে, আর এইটা আসলে ফ্যামিলিয়ার। কেন ফ্যামিলিয়ার, মাথা কাটি কি হবে, এইটা একটা এক্স লিঙ্ক হিমোফিলিয়া, হ্যাঁ এক্স লিঙ্ক রিসেসিভ। এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ। তাইলে এটা কি জন্মগত রোগ, কেস। তোমার ম্যাটারনাল আঙ্কেলের থাকতে পারে, তাইলে তোমারও থাকবে। তাইলে সিনারিওটা এইভাবেই আসবে। তাহলে এই ডিজিজ সম্পর্কে জানা গেছে। এটা হলো কি একটা
এই এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ মানে এটা ফ্যামিলিয়ার, তারপরে এটা এ আর বি হয়, এইটা 9-এর অভাবে এটার সাইন সিমটম হবে ব্লিডিং, আর ব্লিডিংয়ে মূলত জয়েন্ট ব্লিডিং বেশি। তাহলে জয়েন্টে যদি ব্লিডিং হয় তাহলে জয়েন্ট সুইলিং হবে, জয়েন্ট রেস্ট্রিক্টেড মুভমেন্ট হবে, তারপরে গিয়ে পেইন হবে, ইয়েস। ঠিক আছে। আচ্ছা এটা হবে এ, আর কি ব্লিডিং হইতে পারে পরবর্তীতে এই এলিগেটার সাইন সিমটমস, এর বেশি সাইন সিমটমস লেয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। ট্রিটমেন্ট আর কি থ্রম্বোটিক ডিসঅর্ডার, ডিআইসিএম কি কইছে, কোয়াজুলেশন কনজুগেটিভ কোয়াগুলেশন কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি। জিনিসটাকে হয় বডির কোনো এক জায়গায় যদি ওই অন্যান্য জায়গার মানে ক্লটিং প্রসেসটা বেড়ে যায়, তাহলে অন্যান্য জায়গায় ক্লটিং ফ্যাক্টরগুলো কমে যায়। এই যে এক জায়গায় খুব ক্লটিং বেশি হয়ে যাবে আর এক জায়গায় বিল্ডিং টেন্ডেন্সি হবে, তাইলে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, এক জায়গায় পুরো জায়গায় ক্লট হয়ে যাবে, বিভিন্ন জায়গায় ক্লট ফরমেশন হয়ে যাবে, আবার আরেক জায়গায় বিল্ডিং হবে। এটাকে বলা হয় কনজাম্পশন ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, ঠিক আছে। যেমন কি কজ হইতে পারে, ইনজুরির ক্ষেত্রে ম্যাচিভড ইনজুরি হইলো কোনো এক জায়গায়, সব এই জায়গায় চলে এসে ক্লট করার জন্য, একটু কাটলে অল্প টাইলে পুরো অনেক জায়গা ধরে থাকলে আমাদের সবাই এই জায়গায় চলে এসে, ঠিক আছে। তারপরে লিখে যে অ্যাব্রাপসিও প্লাসেন্টাল এমবোলিজম ওই জায়গায় যদি হয়। তারপর আরেকটা কি ডিপ ভেইন থ্রম্বোসিস, আমাদের থ্রম্বোটিক ডিজিজ একটা কি ডিপ ভেইন থ্রম্বোসিস, এই জায়গায় সবচেয়ে বেশি ডিপ ভেইন থ্রম্বোসিস হয়, এই যে পায়ে, ঠিক আছে। তাহলে এটা একটা থ্রম্বোটিক ডিসঅর্ডার, কোয়াগুলেশন ফ্যাক্টর বাইরে এটাই তো কোয়াগুলেশন তৈরি করে, ঠিক আছে। তাইলে এইসব জায়গায় আমরা মূলত কি ডাক দিব, এই জায়গায় অ্যান্টিকোয়াগুলেন্ট দিব, অ্যাসপিরিন, ক্লোপিডাগ্রিল, লিপিড-ওয়ারিং, ঠিক আছে। আর তারপরে আরেকটা জিনিস, সেটা হলো গিয়া ব্লিডিং ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডার কিসের জন্য হয়, ব্লিডিং ডিসঅর্ডারের জন্য ব্লিডিং ডিসঅর্ডারের একটা গুরুত্বপূর্ণ কি আইটিভি, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। এই পারপুরা কি থাকবে, ব্লিডিং স্পট থাকবে, ছোটো ছোটো ঘামের ডানার মতো স্পট থাকবে, সাইন সিমটম, ঠিক আছে। সাইন সিমটম ঘামের ডানার মতোই থাকবে। তারপরে ব্লিডিং ম্যানিফেস্টেশন হইতে পারে যদি 20,000-এর নিচে নামে যায় প্লাটিলেট, ব্লিডিং যদি মুখ থেকে বের হয় তাহলে এটারে হেমাটেমেসিস, ওইদিকে ম্যালেনা, হেমাটোকেজিয়া, ঠিক আছে। তো এইগুলো কইল নাক থেকে ব্লিডিং হতে পারে, এগুলো হচ্ছে সাইন সিমটম। আর এদের ইনভেস্টিগেশনে মূলত কী পাওয়া যাবে, ব্লিডিং টাইম প্রলং না ক্লটিং টাইম প্রলং, এই যে ব্লিডিং ডিসঅর্ডার, ব্লিডিং টাইম প্রলং হবে, তাহলে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরে আমরা কী পাবো, ব্লিডিং টাইমটা প্রলং পাবো, ক্লটিং টাইমটা নর্মাল পাবো, ঠিক আছে। তাইলে এই জায়গায় কী হবে, এই জায়গায় আরেকটা টেস্ট আমরা করি, সেটা হলো গিয়া এগুলো মূলত হলো প্লাটিলেট, একটা অটো ইমিউন ডিজিজ আছে যেটা প্লাটিলেটটা ব্রেকডাউন করে। যেমন প্লাটিলেটের এগেনস্টে যদি কোনো অ্যান্টিবডি বডিতে প্রডিউস হয় তাহলে ওটা প্লাটিলেটটা ভেঙে ফেলবে। এই জন্য আমরা একটা টেস্ট করি মোটামুটি স্পেসিফিক, খুব ইম্পর্ট্যান্ট, এর জন্য প্লাটিলেট অ্যান্টিবডি, ঠিক আছে। এই টেস্টটা কেন করি, ওই অ্যান্টিবডি থাকলেই তো প্লাটিলেটটা ভেঙে ফেলবে, প্লাটিলেটের বিরুদ্ধে প্লাটিলেট অ্যান্টিবডি, অর্থাৎ ও যদি থাকে তার মানে প্লাটিলেট এমনিই কম থাকবে, তার মানে ব্লিডিং হবে, তো বডিতে প্লাটিলেটটা ভেঙে ফেলে, তাহলে ও থাকা মানেই প্লাটিলেট কম থাকা, অ্যান্টিবডি থাকলে তো প্লাটিলেট ভেঙে ফেলবে, প্লাটিলেটটা ভেঙে ফেলবে, তাহলে ওর প্রেজেন্স মানেই ব্লিডিং ডিসঅর্ডার, তার মানে প্লাটিলেট কম, ঠিক আছে। এই গেল
আর লিউকেমিয়া কি অ্যাকিউট লিউকেমিয়া, ক্রনিক লিউকেমিয়া। আর আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে প্লাজমা সেল, বডিতে যে প্লাজমা সেল থাকে ওইটার যদি ম্যালিগন্যান্ট কন্ডিশন, ওইটার আমরা কি বলি, মাল্টিপল মায়োলোমা। ঠিক আছে, বডির প্লাজমা সেল এটা হলো কি মেসেনকাইমাল সেলের একটা মানে ওই যে কানেকটিভ টিস্যুর একটা টাইপ। ঠিক আছে, এই প্লাজমা সেল, এই একটা মাত্র সেলে, যেমন অস্টিওসাইট, এটা একটা বোনসের সেল, তো ওই রকম একটা সেল প্লাজমা সেল, এইটা যদি কি হয় ম্যালিগন্যান্সি হয়, তাহলে ওইটাকে আমরা কি বলি, মাল্টিপল মায়োলোমা। ঠিক আছে, প্লাজমা সেলে যদি ম্যালিগন্যান্সি। আর একিউট লিউকেমিয়া কি, একিউট লিউকেমিয়া আর ক্রনিক লিউকেমিয়া। অ্যাকচুয়ালি একিউট মাইলয়েড লিউকেমিয়া, আর তারপরে দেখি একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। আর এই ক্রনিক মাইলয়েড, অ্যাকিউট মাইলোব্লাস্টিক, মানে অ্যাকিউট হলে এগুলো কি হয় ইনভেসিভ, মানে ওগুলো হলো গিয়ে মাইলোব্লাস্টিক। আর ক্রনিক হইলে ওগুলো হলো গিয়ে মাইলয়েড লিম্ফোসাইটিক। ঠিক আছে, এগুলো হলো ম্যাসিভ। ঠিক আছে, এর মধ্যে এএলএলটা কাদের হয় বেশি, বাচ্চাদের এএলএলটা বেশি হয়, লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া। ঠিক আছে, লিউকেমিয়ার সাইন সিমটম কি, আমরা একটা ক্যান্সার পেশেন্টদের যা হয়, অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, ওয়েট লস, ক্যাকেক্সিয়া, এইসব। ঠিক আছে, এটার উপরে ইনভেস্টিগেশন কি করবো, মূলত এনিমিয়া সিবিসি করবো। তারপরে আমরা করবো পেরিফেরাল ব্লাড ফিল। তারপরে আমাদের এদের কনফার্মেটরি ডায়াগনোসিস কি, বোন ম্যারো স্টেট। বোন ম্যারো স্টেটে কি দেখবো, ওই যে আমরা 5টা জিনিস দেখি। কি কি 5টা জিনিস, একটা হলো গিয়া সেলুলারিটি, মাইলয়েড ইরেথ্রয়েড রেশিও। তবে এই জায়গার সবাইরই হাইপার সেলুলার, মাইলয়েড ইরেথ্রয়েড রেশিও সবাইরই ইনক্রিজ। ঠিক আছে, ওই বাকিগুলোর ক্ষেত্রে কি হবে, WBC ইনক্রিজ, বাকি সবগুলো নরমাল। মানে WBC এটারে কি বলে, লিউকোপয়েসিস বা লিউকোসাইটোটিক গ্রানুলোপয়েসিস। এই লিউকোপয়েসিসটা ইনক্রিজ, থ্রোম্বোসাইটোপয়েসিস আর এদিকে থ্রোম্বোপয়েসিস আর এদিকে ইলেকট্রোপয়েসিস, এগুলো কি নর্মাল আর ডিক্রিজ। তাই তো, এটা হলো কি কনফার্মেটরি টেস্ট। তারপরে লিখি আমরা করবো কি এনিমিয়া। এনিমিয়া আমরা সারা জীবন পড়িয়েছি কি, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, তারপরে নর্মোসাইটিক নর্মোক্রমিক, তারপরে মেগালোব্লাস্টিক বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কার কার অভাবে হয়, ভিটামিন বি12 ফলিক অ্যাসিড। আর নর্মোসাইটিক হচ্ছে মাইক্রোসাইটিকগুলো আয়রন ডেফিসিয়েন্সি, নর্মোসাইটিকগুলো ক্যালসিয়াম। হেমোলাইটিক প্রেজেন্ট। ঠিক আছে, আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার মধ্যে 4টা জিনিস কি কি, এই মাইক্রোসাইটিক হাইপোক্রমিকের মধ্যে 4টা কি কি, সিডারোপ্লাস্টিক অ্যানিমিয়া আর অ্যানিমিয়া ইন ক্রনিক ডিজিজ। কিন্তু অ্যানিমিয়া ইন ঠিক আছে, তারপরে হইল গিয়া আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এটা দেখার জন্য আমাদের মেইন টেস্ট কি,
আয়রন প্রোফাইল, আয়রন প্রোফাইল আমরা কি দেখি? সেরাম সেরাম আয়রন, সেরাম প্রোটিন, ফেরিটিন, তারপরে আয়রন, টোটাল আয়রন বাইরন ক্যাপাসিটি আর আচ্ছা পার্সেন্ট স্যাচুরেশন। তাহলে কি হয়? সবগুলা কমে, শুধু বাড়ে কোনটা? টিআইবিসিটা বাড়ে। ঠিক আছে। আর থ্যালাসেমিয়া দেখার জন্য আমরা কি করি? হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এই জায়গায় আমরা কি পাবো? থ্যালাসেমিয়া এই জায়গায় নর্মাল আমাদের হিমোগ্লোবিন, নর্মাল একটা মানুষের, এল্ডারলি মানুষের কী কী থাকে? হিমোগ্লোবিন এ থাকে 96%, হিমোগ্লোবিন এ টু থাকে 3%, আর হিমোগ্লোবিন এফ থাকে 1%। এইটার ক্ষেত্রে হবে এফ থাকবে 70% আর এ থাকবে 30%। তাহলে পুরো বিপরীত। ঠিক আছে। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে হিমোগ্লোবিনের এই পার্সেন্টেজটা আমরা পাবো। ঠিক আছে, এই পার্থক্য। ঠিক আছে, এই ফাইন্ডিংসটা জিজ্ঞেস করবে, এইটি কইলি হবে, আর কিচ্ছু লাগবে না, আমি বলি কনফার্মেটিভ। ঠিক আছে, আয়রনের এটা কইলি হবে, এটি কনফার্মেটিভ। আয়রনের ক্ষেত্রে আয়রন সাপ্লিমেন্টেশন দেবো, কি ফেরাস সালফেট। কয়দিন দিব? 3 মাস, 100 দিন। ঠিক আছে, ঠিক হয়ে যাওয়ার পরও আরও 100 দিন দেবো। কেন? স্টোরেজ রিপ্লেসমেন্ট করার জন্য। পানি দিয়ে তো তুই কাজ সারলি, এবার বালতিটা ভরে রাখলি, পানি চলে যেতে পারে না। এটা হলো কি কথা? 3 মাস দিব ফেরাস সালফেট। ঠিক আছে। আর যদি আমরা আইভিও দিতে পারি, যদি ইয়ে হয়ে যায়, আইভির আবার অ্যানাফাইলেকটিক শকের চান্স বেশি। ঠিক আছে, কথা। আইভি কয়েকটা কি যদি নাম বলতে পারো, আইভি কয়েকটা ফর্মুলেশন। ঠিক আছে। ঠিক আছে, তারপরে থ্যালাসেমিয়ার ট্রিটমেন্ট আমরা ইসে করছি। ঠিক আছে, থ্যালাসেমিয়ার মূল ট্রিটমেন্ট কি? 4টে জিনিস। প্রথমে হলো কি, এটা যদি হিমোগ্লোবিন কমে যায় তাহলে ব্লাড ট্রান্সফিউশন। তারপরে কি করবো? দিব। তারপরে হলো কি, ওই থ্যালাসেমিয়াতে আমরা যে ইয়ে দেই না, আয়রন সিলেটিং এজেন্ট, আয়রনটা অফ করি, ডেসপেরোক্সিনাইন, আয়রনটা অফ করি। তারপরে যদি না হয় স্প্লিনিকটমি করি, তারপরে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। তাই না? দেখি is anemia, microcytic hypertrophic anemia, iron deficiency anemia, thalassemia, sideroblastic anemia, তারপরে নর্মোসাইটিক এনিমিয়া, হেমোলাইটিক এনিমিয়া, অ্যাপ্লাস্টিক এনিমিয়া। ক্লিয়ার? মাইক্রোসাইটিক এনিমিয়া, মেগালোব্লাস্টিক এনিমিয়া, এনিমিয়া। ঠিক আছে। তারপরে এই যে একটা পেশেন্টের এনিমিয়া হলে কী হবে? টায়ার্ডনেস হবে, ফ্যাটিকনেস হবে, পালপিটেশন। ঠিক আছে, প্যালো, ট্যাকিকার্ডিয়া। কইল নাই কি হয়? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। এই যে হাতের মধ্যে দাগ পড়ে, নখে স্পুন শেপ নেই লয়, নখটা আমাকে এরকম কার্ভ না, স্পুন শেপ, স্পুন চামচের মতো। ঠিক আছে, আয়রন ডেফিসিয়েন্সি। তারপরে আমরা কি করব? ইনভেস্টিগেশন, বোন ম্যারো ইনভেস্টিগেশন। ক্লিয়ার? মেইন টেস্ট কি? আয়রন। ঠিক আছে, কি ওরাল আয়রন থেরাপি অথবা ব্লাড ট্রান্সফিউশন। তারপর যদি ফোলেট অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়, এই এনিমিয়া হয়, এনিমিয়ার সাইন সিমটম তো একই, শুধু ইনভেস্টিগেশন আমরা পারতে কি করব? ভিটামিন B12 আছে, ফলিক অ্যাসিড আছে। ঠিক আছে, আর ট্রিটমেন্ট কি দিব? ভিটামিন B12 সাপ্লিমেন্টেশন, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন। ক্লিয়ার? এই যে
এর বাড়তি কিছু বলার দরকার নেই, এত পেসের কিছু নেই এই যে। ক্লিয়ার? আর তারপরে হলো গিয়ে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, iron deficiency anemia. হুম, আমাদের ট্রান্সাইটোপেনিয়া হয় এরকম একটা ডিজিজ কি, আর বোন ম্যারো হাইপোপ্লাসিয়া হয়। সবগুলো বোন ম্যারোতে ওই সেলুলারিটি কি হয়, ইনক্রিজড, কিন্তু কোনটার সেলুলারিটি বা হাইপোপ্লাসিয়া হয় ওই এটা এবং ট্রান্সাইটোপেনিয়া একটাই মাত্র ডিজিজ, সব কিছু কম। কোনটা? অ্যাপ্লাস্টিক এনিমিয়া, ঠিক আছে? এতে অ্যাপ্লাস্টিক এনিমিয়ায় কি হয়, অ্যাপ্লাস্টিক এনিমিয়ায় তিনোটার ফিচার পাবে, ফিচার্স অফ এনিমিয়া, ফিচার্স অফ থ্রম্বোসাইটোপেনিয়া, ফিচার্স অফ লিউকোপেনিয়া। ফিচার্স অফ এনিমিয়া ফ্যাটিক, প্যালোর, কর্টিসল, থ্রম্বোসাইটোপেনিয়া, ব্লিডিং ডিসঅর্ডার, লিউকোপেনিয়া, ম্যালাইজ, ফ্যারিংস ইনফেকশন যত ধরনের ইনফেকশন আছে বললেই হয়। ইনভেস্টিগেশন কি করবি, হিমোগ্লোবিন কমবে, আরবিসি কাউন্ট কমবে, প্লাটিলেট কাউন্ট কমবে, বোন ম্যারোতে হাইপোসেলুলার বোন ম্যারো পাওয়া যাবে। hypocellular. এই একটা বোন মাত্র ম্যারোতে কম সেল পাওয়া যাবে, তাই তো? সেলুলারিটি কমবে, হাইপোসেলুলার। কারণ কি? বোন ম্যারো হাইপোপ্লাসিয়া হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা লাগবে বোন ম্যারোর কাজ করা। ঠিক আছে? আর তাহলে মেইন ট্রিটমেন্ট কি? একটা হলো গিয়ে এই তিনটার এনিমিয়া কারেকশন করবো, থ্রম্বোসাইটোপেনিয়া করবো, অ্যান্টিবায়োটিক দেবো ইনফেকশনের জন্য, এটা হলো সাপোর্টিভ ট্রিটমেন্ট। মেইন ট্রিটমেন্ট কি? অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। ওকে? আর ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে কি হয় এখানে পড়ার দরকার নাই, আমরা আগেই পড়ছি ওই জায়গায় নিউট্রিশন। ঠিক আছে? কী কী হয়, একটা হলো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, আর আরেকটা কী হয় আমরা ওই যে ফার্মাকোলজিতে পড়তাম, পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, আর আরেকটা কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড। ঠিক আছে? Combined degeneration of the spinal cord. তোমাদের শিখাইতে দিয়ে এইটা 599 পেজে একটু দেখ, 599 পেজে একটা কোশ্চেন দেখ, 599, হ্যাঁ, লাস্টেরটা, এইটা। A 20 years old female presents with fever, gum bleeding, purplic spots for a month, white tongue, clinical information is 60. ফিভার আছে, গাম ব্লিডিং আছে, পারফেক্ট স্পট আছে, কার ক্লাস, তাহলে কি এটা এইটা এই যে একটা পার্থক্য আছে। এনিমিয়ায় তো আর ফিভার থাকবে না, ঠিক আছে?
ফিভার উইথ গাম ব্লিডিং, হুম ঠিক আছে, মানে এনিমিয়া, পারফিউরিক র্যাশ, থ্রোম্বোসাইটোপেনিয়া। এই যে এখানে কথাটা দেখ, প্রেজেন্টেড উইথ ফিভার, জ্বর আছে, এই জ্বরটা শুধু কোথায় থাকবে? অ্যাপ্লাস্টিক এনিমিয়া। এনিমিয়ায় কিন্তু জ্বর থাকে, এনিমিয়া তার জ্বর থেকে না, না, জ্বর থাকে না। কিন্তু অ্যাপ্লাস্টিক এনিমিয়ায় জ্বর কেমন থাকবে? জ্বর থাকবে, ইনফেকশন থাকতে পারে, তাহলে জ্বর থাকতে পারে, এনিমিয়া থাকতে পারে, ব্লিডিং ডিসঅর্ডার থাকতে পারে। তাহলে এই দেখ, মানে কিন্তু দুইটা কথা কইছি। একটা হলো গাম ব্লিডিং। গাম ব্লিডিং কেন হবে? ভিটামিন থ্রোম্বোস, ভিটামিন কেন? থ্রোম্বোসাইটোপেনিয়ার জন্য না, হুম হেমোরেজ হচ্ছে। হুম আবার এই জায়গায় দেখ এনিমিয়াও আছে, হুম তার মানে থ্রোম্বোসাইটোপেনিয়া আছে, এনিমিয়া আছে, উইথ ফিভার আছে। হুম দেখ প্রত্যেকটা জায়গায় হয় ইনফেকশন থাকবে, মানে দূরে দূরে জিনিস থাকবে, হয় ইনফেকশন থাকবে, ইনফেকশন মানে তো জ্বর। এই যে তাহলে একটা ইনফেকশন থাকতে পারে, একটা এই ব্লিডিং এর হিস্ট্রি থাকতে পারে, আর আরেকটা কি থাকবে? প্যালোর থাকবে। হুম এ থাকলেই এই যে দেখ সব জায়গায় কি এ লেডি প্রেজেন্টেড উইথ ফিভার, হুম পারপুরিক র্যাশ। পারপুরিক র্যাশ কার হয়? বা পুরা বা ইডিওপ্যাথিক তাহলে এটা কিসের? এটা কার সাইন সিমটমস? এটা হচ্ছে এটা কি ডিসঅর্ডার? ব্লিডিং ডিসঅর্ডার। তাহলে ডিসঅর্ডার কি হয়? থ্রোম্বোসাইটোপেনিয়া না? তাহলে ফিভার, থ্রোম্বোসাইটোপেনিয়া পাওয়া গেছে। আর উইকনেস মানে কি? উইকনেস, ফ্যাটিক, লেথার্জি। তাইলে এনিমিয়া, তারপর গিয়ে ইনফেকশনের ফিভার, আর থ্রোম্বোসাইটোপেনিয়ার র্যাশ। এই জিনিসটা কি? অ্যাপ্লাস্টিক এনিমিয়া। বুঝা গেছে? এই যে তাইলে সিভিয়ার প্যালোর উইথ গাম ব্লিডিং কি? অ্যাপ্লাস্টিক এনিমিয়া। উইকনেস, প্যালোর, গাম ব্লিডিং, অ্যাপ্লাস্টিক এনিমিয়া। এই এই সাইড বাই সাইড পড়লে দেখবি যে এইটাই হলো কি মেইন, এই তিনটা। এইগুলো আসলে এরকম করে কবে না যে থ্রোম্বোসাইটোপেনিয়া আছে, ই আছে, এরকম। থ্রোম্বোসাইটোপেনিয়ার কি সাইন সিমটম, ওইটা কবে যে এইটা আছে, এইটা আছে, এইটা আছে। পেশেন্ট তো ওইটা নিয়ে আসবে, পেশেন্ট তার থ্রোম্বোসাইটোপেনিয়া নিয়ে আসবে। বুঝা গেছে? লিউকিমিয়া, এই লিউকিমিয়ারও কিন্তু জ্বর থাকবে, ঠিক আছে, কিন্তু লিউকিমিয়ার বাড়তি কি কি থাকবে? এই ওই যে ক্যাকেকশিক, আদার বডি ডিসঅর্ডার, এগুলো বেশি থাকবে। তাইলে আমরা এই লিউকিমিয়ার সাইন সিমটম দেখি। লিউকেমিয়া, এনিমিয়া, লিউকোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, ঠিক আছে। লিউকেমিয়াতে কি দেখতে পারে? এনিমিয়া, লিউকোপেনিয়া, আর কি থ্রোম্বোসাইটোপেনিয়া, ঠিক আছে। বোন পেইন থাকবে। এনিমিয়া কি থাকবে? বোন পেইন থাকবে। আর যে ব্লিডিং ডিসঅর্ডার, রিকারেন্ট ইনফেকশন, প্যালোর, ঠিক আছে। আর ই থাকবে কি? প্যালোর, ফিভার, প্যাসিভ, বনি টেন্ডারনেস। এই জায়গায় অবশ্যই লিম্ফ্যাডিনোপ্যাথি, হেপাটোস্প্লিনোমেগালি থাকবে। অ্যাপ্লাস্টিক এনিমিয়া তো থাকে, অ্যাপ্লাস্টিক এনিমিয়া তো স্প্লিনোমেগালি থাকবে কেন? ওই জায়গায় তো সবকিছু কম, এই জায়গায় বোন পেইন থাকবে, ফিভার থাকবে। আমরা কোনো লিম্ফ্যাডিনোপ্যাথি থাকে না, হেপাটোস্প্লিনোমেগালি থাকে না। না 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 না, লিম্ফ্যাডিনোপ্যাথিও থাকবে। আমরা এইটার একটা সুন্দর পার্থক্য আছে। নো লিম্ফ্যাডিনোপ্যাথি, নো অর্গানোমেগালি। কিসে? অ্যাপ্লাস্টিক এনিমিয়া। বুঝে নাই? এইখানে বলছে, এই যে এই কোশ্চেনে। আর কিন্তু এইখানে যখন আসছে ওর একক ডিকোডে, সেখানে আবার লেখছে লিম্ফ্যাডিনোপ্যাথি থেকে হেপাটোস্প্লিনোমেগালি থেকে। অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে লিম্ফ্যাডিনোপ্যাথি, হেপাটোস্প্লিনোমেগালি থাকতে পারে হয়তো। এই যে
595 এই জায়গায় এই শুনুন এইটাই আমি বলতেছি। ও যদিও এটা তো ছোট জিনিস, এই যে দুইটা পার্থক্যই এই জায়গায় দেয়া আছে। ইনভেস্টিগেশন দেখে কেমনে বুঝবি? যদি একটা বড় পার্থক্য ছিল, বড় পার্থক্যটা পাচ্ছি না। এই এই যে এক এক করে সব পার্থক্যগুলোই আছে, এই পার্থক্যগুলোই দিয়েই আসলে পার্থক্য করতে হবে। এই দেখ, এইটা পড়লেই এই সাইন সিমটম মিলেই, ঠিক আছে? এই যে তাহলে কি ক্লিনিক্যাল ফিচারে ফিভার, ব্লিডিং স্পট, পেশেন্ট থাকবে টক্সিক, ঠিক আছে? আর এটা ফিভার, ব্লিডিং স্পট বাট পেশেন্ট নন টক্সিক, ঠিক আছে? আর এই আইটিপিতে কোনোই ফিভার থাকবে না, শুধু ব্লিডিং থাকবে। অ্যানিমিয়া এইটা মাইল্ড থাকবে, এইটা সিভিয়ার থাকবে, আর এইটাই অ্যাবসেন্ট থাকবে, ঠিক আছে? বনি টেন্ডারনেস অনলি এইটাই প্রেজেন্ট থাকবে, ঠিক আছে? হেপাটোস্প্লিনোমেগালি মে বি প্রেজেন্ট, আর এগুলো অ্যাবসেন্ট। হেপাটোস্প্লিনোমেগালি অ্যাপ্লাস্টিক আইটিপিতে অ্যাবসেন্ট। হেপাটোস্প্লিনোমেগালি মেইন, হেপাটোস্প্লিনোমেগালি বনি টেন্ডারনেস, হেপাটোস্প্লিনোমেগালি বনি টেন্ডারনেস, ঠিক আছে? আর এর পরের দুইটা হইল কি ইনভেস্টিগেশন। এই ক্লিনিক্যাল ফিচার হইল গিয়া এইটা, এই কয়টা হইল গিয়া সাইন, এটা কি ক্লিনিক্যাল ফিচার, এটা হইল সাইন, আর এটা হইল কি ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনে কি পাবে? ইনভেস্টিগেশনে ওই যে এই জায়গায় প্যানসাইটোপেনিয়া পাওয়া যাবে, এই জায়গায় থ্রোম্বোসাইটোপেনিয়া পাওয়া যাবে, আর এই জায়গায় লিউকোসাইটোসিস পাওয়া যাবে, কারণ এই জায়গায় তো লিউকেমিয়া। লিউকোসাইটোসিস, তাই না? আর প্যানসাইট অ্যাপ্লাস্টিক তো সব কিছু দেখুন, কিন্তু এখানে তাই না? হ্যাঁ, হিজেনকোলাইসিস প্যানসাইটোপেনিয়া। আর আইটিপিতে থ্রোম্বোসাইটিক পাব, হ্যাঁ, শুধুমাত্র থ্রম্বোসাইট কমবে, প্লাটিলেট কমবে। আর এখানে কোনো এনিমিয়া হবে না, এনিমিয়া হবে না, থ্রম্বোসাইটোপেনিয়া এনিমিয়া হবে কেন? লিউকেমিয়াতে কিন্তু এনিমিয়া হয়। হ্যাঁ, লিউকেমিয়া তো একটা ক্যান্সার, থ্রম্বোসাইটোপেনিয়া তো ক্যান্সার না, ওটা শুধুমাত্র একটা কমছে। কিন্তু লিউকেমিয়াতে পাওয়া যাবে কি? ব্লাস্ট সেল। লিউকেমিয়াতে কি পাওয়া যাবে? ব্লাস্ট সেল। এই তিনটে জানলেই অ্যাপ্লাস্টিক এনিমিয়া সহ আলাদা করা যাবে। তাহলে লিউকেমিয়ার সাইন সিম্পটমস ক্লিয়ার? এই যে সাইন সিম্পটম একটা একই, এই যেটুক পড়ছি সেইটুকুই। ফিভার, ব্লিডিং, ফ্যাটিক, সাইনের মধ্যে ওই যে লিম্ফোঅ্যাডিনোপ্যাথি, হেপাটোস্প্লিনোমেগালি, প্যালোর, রেজ টেম্পারেচার, আর কি বনি টেন্ডারনেস। আর ওদিকে ইনভেস্টিগেশনের মধ্যে ব্লাড কাউন্ট কি হবে? ওই যে হিমোগ্লোবিন আর প্লাটিলেট কমবে, আর ডাব্লিউবিসিটা বাড়বে। এমএল অ্যাকিউট মাইলোপ্লাস্টিক লিউকেমিয়া। হ্যাঁ, আর বোন ম্যারো হবে হাইপার সেলুলার, আর ট্রিটমেন্ট সাপোর্ট এবার কেমোথেরাপি এই লিখে দিলে হইলো, এই তো বিস্তারিত জিজ্ঞেস করে না। সেম এইটা একই, সাইন সিম্পটম একই, ইনভেস্টিগেশনও একই, ঠিক আছে?
এত বিস্তারিত ভয় লাগে না, ওই যে প্যাথোলজিতে যে পড়ছি সেরকম। ঠিক আছে, কিন্তু এই জায়গায় পেরিফেরাল ব্লাড ফিল্মে কি পাবো আমরা? ব্লাস্ট সেল পাবো। এটুকু মনে রাখতে হবে, পেরিফেরাল পিবিএফে কি পাবো? ব্লাস্ট সেল। সাপোর্টিভ থেরাপি আর কেমোথেরাপি। আর কি সর্বশেষ আমাদের কাম কি? বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। সাপোর্টিভ থেরাপি, কেমোথেরাপি, তারপরে যদি না হয় তাহলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। সি নাম্বারটা, তাই তো? ঠিক আছে, হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। এটি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। তারপরে ওদিকে এমএল সিজিএল দিয়ে এত লাগে না, আসে না কোনো সময়। কিন্তু যে কোনো যে লিউকেমিয়ার কিন্তু একই, সব সাইন সিমটমও এক মোটামুটি। আর দ্বিতীয়ত ইনভেস্টিগেশনও প্রায় সবই এক। শুধু ওই জায়গায় বোন ম্যারোতে ব্লাস্টিক যেগুলো, ওখানে ব্লাস্ট পাওয়া যাবে, আর এটা ব্লাস্ট পাওয়া যাবে না। সিএমএল এগুলো তো করনিক, এগুলো তো সাইট। আর লিম্ফোমা, লিম্ফোমা জিনিসটা কি? এটা কি লিম্ফয়েড সিস্টেমের নিউপ্লাজম। এই লিম্ফয়েড সিস্টেমের এই জায়গায় কিন্তু কোনো বিনাইন ফর্ম না, হজকিন নন হজকিন দুইটাই কিন্তু কি ম্যালিগন্যান্ট। লিম্ফোয়েড সিস্টেম, তাই তো? হ্যাঁ, লিম্ফয়েড সিস্টেমে এই লিম্ফোমাটা ম্যালিগন্যান্ট। এটা কিন্তু ম্যালিগন্যান্ট। এই যে মাল্টিপল মাইলোমা জিনিসটা কি? ম্যালিগন্যান্ট proliferation of the plasma cell। ঠিক আছে, ম্যালিগন্যান্ট proliferation of the plasma cells। এটা মূললি ওই যে জয়েন্ট, মানে সব ধরনের বোনসে অ্যাটাক করে। বোন পেইন, ফ্র্যাকচার, এনিমিয়া, ইনফেকশন, এগুলো হইতে পারে। এক্স রে করবো সিবিসি, ইএসআর। ইএসআর কিন্তু কি হয়? হাই রাইজ হয়, ওই যে হাই রাই ইএসআর এর যে কজ। ঠিক আছে, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এই তিনটা জানলেই হবে। কি কি? সেরাম ইউরিনারি এম প্রোটিন পাওয়া যাবে, ইনক্রিজড ম্যালিগন্যান্ট প্লাজমা সেল, কারণ প্লাজমা সেলেরই তো ম্যালিগন্যান্সি ইন দ্য বোন ম্যারো। এই প্লাজমা সেল কোথায় থাকে? বোন ম্যারো। এটাই কইছি যে ওই যে অস্টিওসাইট, প্লাজমা সেল, এগুলো বোন ম্যারোর সেল। ঠিক আছে, বোনের সেল। এই জায়গায় কি পাওয়া যাবে? প্লাজমা সেলটা 30%-এর বেশি পাওয়া যাবে। আর স্কেলিটাল লাইটিক লেশন, মানে বোনের লাইসিস, মানে ভুঁড় বোনের একটা সাইন পাওয়া যাবে। এই আমরা কি দেই? কেমোথেরাপি, রেডিওথেরাপি, বিসফসফোনেট। ঠিক আছে, কেমোথেরাপি থ্যালিডোমাইড ইউজ করি। এই এত জানার প্রয়োজন নেই। এবার কি ব্লিডিং ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডারের মধ্যে আমরা কি করব? আইটিপি। মূলত আমাদের ডিজিজ কি? আইটিপি। এই যে আইটিপির আমি একই সাইন সিমটম করে দিচ্ছি। কি কি? পারপুরা, ব্রুইজ, এনিমিয়া। ঠিক আছে, আর্লি ব্রুইজ, এপিস্টেক্সিস, মানে যে ব্লিডিং ডিসঅর্ডার। ঠিক আছে, আর এটার কি? তিনটা। কমপ্লিট ব্লাড কাউন্ট, এই জায়গায় পাবো থ্রোম্বোসাইটোপেনিয়া। পেরিফেরাল ব্লাড ফিল্মে পাবো রিডিউস রিডিং নাম্বার অফ প্লাটিলেট। বোন ম্যারোতে পাবো মেগাক্যারিওপয়েসিস আর অ্যান্টি প্লাটিলেট অ্যান্টিবডি। এটা তো ক্লিয়ার কি জন্য পাবো। ঠিক আছে, আইটিপিতে প্রথমে ব্লাড ট্রান্সফিউশন, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট
এটা তো ওই যে ইতে কইছি আইভিআইজি প্রেডনিসোলোন আর হলো প্লাটিলেট ট্রান্সফিউশন, তারপরে স্প্লিনেক্টমি, আর তারপরে থ্রোম্বোপয়েটিন অ্যানালগ ওই যে রোমিভিস্টিন, আর এই সুবিধাটা থার্ড লাগবে। কি ড্রাগস ট্রিটমেন্ট কি? থ্রোম্বোপয়েটিন অ্যানালগ আর ইমিউনোসাপ্রেসেন্ট এজেন্ট রিটুক্সিম্যাব। প্রথমে হলো কি ব্লাড ট্রান্সফিউশন। রিকোয়ার্ড ট্রিটমেন্ট অফ দ্য ব্লিডিং, মানে এর নিচে মানে এই 30 এর বেশি যদি থাকে তাহলে ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন হবে না। আর তারপরে যদি হয় ফার্স্ট লাইন থেরাপি হিসেবে প্রেডনিসোলন দিব, আইভিআইজি দিব, প্লাটিলেট ট্রান্সফিউশন করব, ঠিক আছে। আর সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে স্প্লিনেক্টমি, থার্ড লাইন ড্রাগ হিসেবে এই থ্রোম্বোপয়েটিন অ্যানালগ ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট যেমন সাইক্লোস্পোরিন। প্লাটিলেট ট্রান্সফিউশন ডিরেক্ট প্লাটিলেট দিয়ে দেবো, তাই তো? আর সেকেন্ড লাইন থেরাপি ভালো লাগবে না, স্প্লিনেক্টমি। বললাম তো স্প্লিনেক্টমি লাগবে, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগবে না। স্প্লিনেক্টমি, স্প্লিনটা বেড়ে যেতে হবে। সম্ভবটাই হেমোফিলিয়া তো কই দিলাম, এটা খুবই সুন্দর জিনিস, এখন আর বাড়তি কিছুই করবে না। আর আগের পেজে একটা কোশ্চেন আছে 237 আর এটাকে পুরা ব্লিডিং ডিসঅর্ডারটা করা, ইভালুয়েট করা, যত ধরনের স্প্রিং আছে যে বিটি সিটি, মানে এই যে ব্লিডিং ডিসঅর্ডারে যত আছে সব কিছু এখানে অ্যাড করে দিতে হবে। যত ধরনের আছে পারপুরা, ব্রুইস, হেমাটোমা, জয়েন্ট হেমাটোমা, লিম্ফেটিনোপ্যাথি, অর্গানোমেগালি যা আছে সব কিছু এই জায়গায় অ্যাড করে দিতে হবে। মানে এই আর কি ক্লটিং ফ্যাক্টর ডিসঅর্ডার, ব্লিডিং ফ্যাক্টর ডিসঅর্ডার, যতগুলার এই যে হেমোফিলিয়া, আইটিপি, যতগুলার যা ইনভেস্টিগেশন আছে এবং যতগুলার যা হিস্ট্রি আছে এবং যতগুলার যা সাইন সিমটমস আছে সব এই জায়গায় অ্যাড করে দিতে হবে এবং লিখে দিতে হবে যে এইটা এটার জন্য, এটা এটার জন্য। লিখে দিলে অধিক ভালো, না লিখলেও কোনো সমস্যা নেই। যেমন এই যে হিস্ট্রির মধ্যে সাইট অফ ব্লাড, যদি জয়েন্ট ব্লিডিং হয় তাহলে জয়েন্ট ব্লিডিং কার হয়? হেমোফিলিয়া। তারপরে যদি ফ্যামিলিয়াল থাকে, ফ্যামিলিয়াল হিস্ট্রি যদি থাকে, বোঝা গেছে, এরকম করে লিখতে হবে যে ফ্যামিলি হিস্ট্রি এটা কার পেশেন্ট থাকবে, এটা হলো কি তোর যে ইসের পেশেন্ট থাকবে বেশি, কারণ এটা এক্সট্রিম ডিসঅর্ডার। এইভাবে করে একটা ইভালুয়েশন, মানে এই ব্লাড ট্রান্সফিউশন ডিসঅর্ডারটা আমি প্রথমে যে একটা সার্টে বুঝাইছি না, এই পুরো সার্টটা এইটার বলে ইভালুয়েশন। কোন পর্যন্ত? আপ টু ইনভেস্টিগেশন পর্যন্ত। অ্যাপ্রোচ বললেই অ্যাপ্রোচ, ইভালুয়েশন, এগুলোকে ইনভেস্টিগেশন করবেন। আর যদি ম্যানেজমেন্ট করে তাইলে মানে এটা হলো কি ব্রড স্পেকট্রাম ম্যানেজমেন্ট। কীভাবে? রিসাসিটেশন পেশেন্ট, সিমটোমেটিক ম্যানেজমেন্ট, মানে অ্যাকর্ডিং টু দ্য কজ। এই লিখে দিলে যদি এই এতগুলোর ডাক হয়, যদি অনেক বেশি আলাদা আলাদাভাবে তো আর দেখা সম্ভব না, বুঝা গেছে। কজেস অফ থ্রোম্বোসাইটোপেনিয়া, কী কী কারণে থ্রোম্বোসাইটোপেনিয়া হয়? এই যে লিউকেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, তারপরে গিয়া ওই যে আইটিপি, সব কিছুতেই তো থ্রোম্বোসাইটোপেনিয়া হয়, ঠিক না? কোয়াগুলেশন ডিসঅর্ডার, হেমোফিলিয়া, ওকে। আর হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। এই ব্লাড ট্রান্সফিউশনের হ্যাজার্ড, ওই যে ইনকমপ্লিটিভ, ফেব্রাইল রিঅ্যাকশন, অ্যালার্জিক রিঅ্যাকশন, তারপরে আয়রন ওভারলোড, তারপরে কার্ডিয়াক ফেলিওর হয়ে যেতে পারে বেশি ওভারলোডের জন্য। তারপরে আর কি হতে পারে? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে যদি কমপ্লিকেশন অফ দ্য ম্যাচিভ ব্লাড ট্রান্সফিউশন। সার্জারিতে যে পড়ছি কোয়াগুলোপ্যাথি, হাইপোক্যালসিমিয়া, হাইপারক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপারথার্মিয়া, ঠিক আছে। শেষ।